রিসেন্টলি ২০২২ সালের জনশুমারি অনুযায়ী বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ৭.৯৫%। এই পার্সেন্টেজটা ২০১১ সালের হিসাব অনুযায়ী আরও বেশি ছিল ৮.৫৪%। আপনি অবাক হবেন ১৯৭৪ সালের প্রথম জনশুমারি অনুযায়ী বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী ছিল ১৩.৫%। তার মানে এখন পর্যন্ত এই পার্সেন্টেজটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। আরও বাজে ব্যাপার হচ্ছে শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠী না, ২০২২ সালে খ্রিস্টান এবং বৌদ্ধ জনগোষ্ঠীর পরিমাণও আমাদের দেশে ০.০১% কমছে। বাংলাদেশেরই একটি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মতে ২০১৩ সালের পর থেকে বাংলাদেশের হিন্দুদের উপর ধর্মীয় কারণে প্রায় ৩৬০০রও বেশি অ্যাটাক হয়েছে। সংশ্লিষ্ট অনেকেই এখানে একটা প্যাটার্নের কথা বলেন। প্রথমে কে একজন ফেসবুকে একটা পোস্ট দেয়, অন্য অনেকে মিলা এটা ইসলামের প্রতি ইনসাল্টিং হিসেবে ধরে, আর এরপরে একটা গ্রুপ যায় সেই মাইনরিটি অর্থাৎ হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টানদের থাকার যে জায়গা আছে ওইখানে যা ডিরেক্টলি আক্রমণ করে। আর এই প্যাটার্নটাই অনেকবার দেখা গেছে বাংলাদেশে। এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সংখ্যা কেন কমতেছে, এর পিছনে স্পেসিফিক কোন কারণগুলো জড়িত, আর এর সাথে উপমহাদেশের সাম্প্রদায়িকতার কোনো মিল আমরা দেখতে পাই কিনা। এই পুরো ব্যাপারটি আমি আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। চলে এসছে আমাদের চখাম টি শার্ট, কিনতে পাওয়া যাবে ম্যাট কফি থেকে, লিংক ডেসক্রিপশন বক্সে। প্রথমে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। অলরেডি তো বুঝছেনই ১৯৭৪ সালে যখন আমরা প্রথম মানুষ গুনছিলাম হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ছিল ১৩.৫%। এরপরে ১৯৮১ সালে সেটা হয়েছে ১২.১, ৯১ হয়েছে ১০.৫, ২০০১-এ ৯.৩, ২০১১-তে ৮.৫, আর একদম রিসেন্ট ২০২২-এ এসে ৭.৯৫%। গ্র্যাজুয়ালি কিন্তু প্রত্যেকটা জনশুমারিতে এই সংখ্যাটা কমছে, কখনো বাড়ে নাই। রিসেন্টলি এই কমার পিছনে দুইটা কারণকে খুব ভালোভাবে দায়ী করা হইতেছে। নাম্বার 1, মাইগ্রেশন। হিন্দুরা বাংলাদেশ থেকে বের হয়ে যাইতেছে, মেইনলি ভারতে যাইতেছে। এইটার আরো ব্যাখ্যা সামনে আসবে। কিন্তু রিজন নাম্বার 2, হিন্দুদের মধ্যে ফার্টিলিটি রেট কমে গেছে, তারা আসলে বাচ্চা কম নিতেছে অনেক। তবে এইটার থেকে প্রথম কারণটাই সবচেয়ে বড়। কেন আসলে হিন্দুরা এত মাইগ্রেট করতেছে? একদম রিসেন্ট টাইমে আপনারা অনেকগুলো হিন্দুদের উপরে অ্যাটাকের কথা শুনছেন, যেমন ২০২১ সালে দুর্গাপূজার ঘটনা। একদম রিসেন্টলি ২০২২ সালে নড়াইলে হিন্দুদের উপরে হামলা হয়েছে, যেটা নিয়ে মাশরাফি বিন মুর্তজা অনেকগুলা পোস্ট দিছে। ২০২২-এর এপ্রিলে হৃদয় মণ্ডলের ইস্যু, কিংবা ২০২০ সালের অক্টোবরে একজন ব্যক্তিকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় এবং তার মৃতদেহে আগুন দেওয়া হয়। ঘটনাটা ঘটছিল লালমনিরহাটে। প্রশ্ন হইতে পারে, আমাদের এই বাংলা অঞ্চলে এই ধরনের অ্যাটাক কি শুধু রিসেন্ট টাইমেই ঘটতেছে, আগে কি ঘটতো না? অবশ্যই ঘটতো, এবং সেটা উপমহাদেশ যখন ভাগ হয় তার ঠিক আগে পরের সময়ও। মার্চ 14, ১৯৪১ ঢাকাতে একটা রায়ট হইতেছে, নাম ঢাকা রায়ট। দুইটা খুব বাজে বৈশিষ্ট্য ছিল এখানে। পলিটিক্যাল পার্টিগুলা এখানে যারা রায়ট করতেছে, দাঙ্গা হাঙ্গামা করতেছে, ওদেরকে ওপেনলি সাপোর্ট দিতেছিল। 2, অনেক হিন্দুদেরকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা হয় এই রায়টের সময়। এই রায়টটাকে অনেক সময় হোলি রায়ট বলা হয়, তার কারণ শাঁখারী বাজারে একটা হিন্দু মার্কেটে হোলি উদযাপন বা দোলযাত্রার সময় এই রায়টের সূচনাটা ঘটে, এবং এটা এপ্রিলের ২৯ তারিখ পর্যন্ত চলে। সুরঞ্জন দাস তার বই কমিউনাল রায়টস ইন বেঙ্গলের মধ্যে বলেন, ঢাকা শহর এবং তার আশপাশের এলাকায় প্রায় ২৭৩৪টা এইরকম ঘটনা ঘটে। প্রায় ৩০০০ জন মানুষকে ঘর ছাড়া করা হয়, ১০৯ জন মানুষ মারা যায়, এবং এরই সাথে এটার একটা খুব বাজে প্যাটার্ন দেখা যায়। অন্বেষা রয় তার মেকিং পিস মেকিং রায়টস বইয়ের মধ্যে বলেন, ১৯৪১ সালে এই ঢাকা রায়টটা শুধুমাত্র ঢাকার ভিতরেই যে সেন্টার ছিল এইরকম না, এইটা দেশের অন্যান্য জায়গাতেও ছড়ায়া পড়ে, স্পেশালি কয়েকটা থানায়, যেমন রায়পুর, শিবপুর আর নরসিংদী। আর এইটাই পরবর্তী সময়ে ১৯৪৬ সালের দ্য গ্রেট কলকাতা কিলিংস এবং নোয়াখালী রায়টের জন্ম দেয়। সো এরপরে চলেন ১৯৪৬ সালে নোয়াখালীতে একটা বিশাল রায়ট হয়। সময়টা কিন্তু ১৯৪৭-এর দেশভাগের ঠিক পূর্ববর্তী এক বছরের ঘটনা। ১৯৪৬ সালের অক্টোবর নভেম্বর মাস প্রচন্ড পরিমাণে দাঙ্গা হাঙ্গামা শুরু হয় অক্টোবরের ১০ তারিখে, এক্স্যাক্টলি যেই দিন কোজাগারী লক্ষ্মী পূজা শুরু হয়, এবং এইটা প্রায় এক সপ্তাহ ধরে চলতে থাকে। প্রায়
প্রায় 5,000 জন মানুষ নিহত হয়, অনেক হিন্দু মহিলাকে রেপ করা হয় এবং প্রচুর হিন্দু পুরুষ আর মহিলাকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করা হয়। মহাত্মা গান্ধী সেই সময় 4 মাসের জন্য নোয়াখালীতে আসেন এবং পুরা নোয়াখালী জেলার মধ্যে ঘুরে বেড়ান যাতে করে এই বিশৃঙ্খলার মধ্যে মানুষের মধ্যে শান্তি আনতে পারেন, কিন্তু তার ওই চেষ্টা ব্যর্থ হয়। এতক্ষণ ধরে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করার মূল কারণ হচ্ছে উপমহাদেশ ভাগের আগ থেকেই বাংলাদেশের এই অঞ্চলটাতে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা কিন্তু অনেক বেশি পরিমাণেই হইতো এবং ওই সময় যেমন একটা জায়গায় গন্ডগোল হওয়ার পরে সেটা পুরো দেশের মধ্যে আশেপাশের অনেক অঞ্চলে ছড়ায় যেত, ঠিক সেম প্যাটার্ন এখনকার দাঙ্গা হাঙ্গামাগুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। কুমিল্লায় কোনো একটা ঘটনা ঘটলে সেইটার প্রভাব কুড়িগ্রাম, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর সব দিকে ছড়ায় পড়ে। আমরা যদি হিন্দু জনগোষ্ঠী কমার পিছনে আরেকটু ডিপ অ্যানালাইসিস করতে যাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও গবেষক ডক্টর আবুল বারাকাত তার বাংলাদেশে কৃষি, ভূমি, জলা সংস্কারের রাজনৈতিক অর্থনীতি নামের একটা গবেষণা গ্রন্থে বলছেন 1964 সাল থেকে 2013 সাল পর্যন্ত এই সময়ে প্রায় 1,13,00,000 হিন্দু মানুষ নিরুদ্দিষ্ট হয়েছেন, অর্থাৎ তারা বাংলাদেশে এক সময় ছিলেন, এখন নাই। হিন্দু সম্প্রদায় কেন এই দেশ ছেড়ে চলে যাইতেছে তার পিছনে উনি 6টা কারণকে চিহ্নিত করছেন, কিন্তু তার মধ্যে সবচেয়ে প্রাসঙ্গিক একটা কারণ হচ্ছে ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট বা বাংলায় যেটাকে শত্রু সম্পত্তি আইনও অনেক ক্ষেত্রে বলে। এই একটা বলে আপনি যদি রাষ্ট্র হিসেবে মনে করেন এই লোকটা, সাপোজ আমি রাষ্ট্রের একজন শত্রু, তাইলে আপনি আমার কাছ থেকে আমার যত সম্পত্তি আছে সেই সব সম্পত্তি বাজেয়াপ্ত কইরা নিতে পারবেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পূর্ববর্তী সময়ে এইটার নাম এনিমি প্রপার্টি অ্যাক্ট বা শত্রু সম্পত্তি আইন ছিল, বর্তমানে এটা ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট 2013। স্বাধীনতার পর থেকে মাঝখানের এই সময়টাতে এই ভেস্টেড প্রপার্টি অ্যাক্ট ব্যবহার করার মাধ্যমে সংখ্যালঘু, সাপোজ এরকম হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান জনগোষ্ঠীর প্রচুর মানুষের সম্পত্তি ক্ষমতাসীন যেই দল ছিল ওরা বাজেয়াপ্ত করে নিত, ওরা সেটাকে ভোগ দখল করত। এইটা গেল একটা ঘটনা। 2017 সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডও প্রচন্ড পরিমাণে সমালোচিত হয়েছিল তাদের সাম্প্রদায়িক কিছু কাজ কারবারের কারণে। যেমন তখন বই থেকে হিন্দুদের অত্যন্ত পবিত্র ধর্মগ্রন্থ রামায়ণের কিছু এক্সার্প্টকে বাদ দেওয়া হয়। ভারতচন্দ্র রায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কিংবা সুনীল গঙ্গোপাধ্যায়ের মতন হিন্দু কবিদের কবিতাকে সরায় সেখানে মুসলিম কবিদের কবিতা ঢুকানো হয়। পাঠ্যপুস্তকের মধ্যে এই ধরনের বাজে ইঙ্গিত আমাদের ভবিষ্যতের অসাম্প্রদায়িক বাংলাদেশের